আজ আমরা ক্লাস 12-এর একটা নতুন চ্যাপ্টার অ্যাটম এটা শুরু করছি। তার মানে হচ্ছে কি পরমাণু। আমরা এই চ্যাপ্টারে পরমাণুর গঠন সম্বন্ধে আলোচনা করব। তা প্রথমে আমাদের যেটা আছে সেগুলো হচ্ছে কি আমাদের পরমাণুর মডেল কিছু জানতে হবে। মডেল বলতে পরমাণুর গঠন সম্পর্কিত কিছু মডেল আমাদের প্রথমে জানতে হবে। তাহলে প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি জে থমসন ইলেকট্রন আবিষ্কার করার পর একটা মডেল দিয়েছিল, সেখান থেকে আমাদের শুরু হবে। এবং জে থমসনের আগেও আমরা অনেক কিছু পরমাণুর মডেল আমরা ইতিহাস যদি দেখি, পরমাণুর গঠনের ইতিহাস, তাহলে দেখব কি না বিভিন্ন রকমের মডেল আমরা দেখতে পাবো, কিন্তু সেইগুলো সঠিকভাবে অনেক পরীক্ষালব্ধ প্রমাণের সাথে মিলছিল না। এবার জে থমসন প্রথম যখন ইলেকট্রন আবিষ্কার করে তখন কি হয় না একটা মডেল দেয়, যে মডেলটা অনেক কিছু ব্যাখ্যা করতে পারছিল। এক্সপেরিমেন্টাল যে আমরা পাচ্ছিলাম, এক্সপেরিমেন্টালি যেগুলো পরীক্ষালব্ধ ফলাফল, তার সাথে কিছু মিল পাচ্ছিলাম, কিন্তু তাও জে থমসনের মডেলটাও কিন্তু বোঝা যাচ্ছিল যে এটাও কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। তো জে থমসন যে মডেলটা দিয়েছিল ইলেকট্রন মডেল, সেটা কি দিয়েছিল ইলেকট্রন আবিষ্কার করার পর না জে থমসন বলেছিলেন কি না পরমাণু হচ্ছে একটা তরমুজের মতো, বা ফ্রুট কেকের মতো। মানে কি যদি এইটা একটা পরমাণু হয় তাহলে কি হবে না মাঝে মাঝে এক দু জায়গায় ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ ঋণাত্মক আধানযুক্ত কণাগুলি এইভাবে ছড়িয়ে থাকবে, আর বাকি সমস্ত জায়গাটা কি হবে না পজিটিভ আধান দিয়ে ভর্তি থাকবে। ঠিক আছে, যেমন কি তরমুজের বীজগুলো যেমন এক দু জায়গায় থাকে, সেই রকম এক দু জায়গায় কি হবে না ইলেকট্রনগুলো থাকবে, বা ফ্রুট কেকে যেমন এই কিশমিশগুলো যেমন থাকে আর কি এক দু জায়গায়, সেই রকম কী হবে না সেই রকম এক দু জায়গায় ইলেকট্রনগুলো থাকবে, আর বাকি পুরোটাই কী হবে না ধনাত্মক আধান দিয়ে ভরাট করা থাকবে। তো এইটা জে থমসন একটা মডেল দিয়েছিল ইলেকট্রন আবিষ্কার করার পর, কিন্তু পরীক্ষালব্ধ অনেক প্রমাণের সাথে এর মিল পাওয়া যাচ্ছিল না। যেমন কি রাদারফোর্ড কী করেছিল, একটা ভারী ধাতু, যে কোনো ভারী ধাতু যদি আমরা নিই, সেটা সোনা হতে পারে বা রূপো হতে পারে, তার যদি একটা পাতলা সিট বা পাতলা পর্দা যেটাকে বলো সোনার পাত, সোনা বা রূপো যাই হোক না কারণ একটা পাত যদি নিই আমরা, তাহলে কি পাবো না এরকম একটা সোনার আমরা পাত নিলাম। এবার কি করা হয়েছিল না রাদারফোর্ড কি করেছিল না এখানে একটা তেজস্ক্রিয় পদার্থ নিয়েছিল, এবং সেই তেজস্ক্রিয় পদার্থ থেকে কি হয়েছিল না এখান থেকে আলফা পার্টিকেল বের করা হয়েছিল। এর ভেদ দিয়ে আলফা পার্টিকেল ভেদ করা হয়েছিল, এবং এই যে পাতটা, সেই পাতটাকে করা হয়েছিল খুবই পাতলা। সেটার বেদ প্রায় 10⁻⁻7 মিটারের কাছাকাছি, 10⁻⁻7 মিটারের কাছাকাছি এই যে পাতটা নিয়েছিলাম তার বেদটা ছিল। তার মানে খুবই পাতলা একটা বেদ নিতে হবে। ভারী ধাতু নেবার উদ্দেশ্যেই তাই আমরা সোনার রূপো এইগুলোকে নিয়ে কী করতে পারি না, খুবই পাতলা সূক্ষ্ম জিনিস আমরা তৈরি করতে পারি। তো কী করতে সেই জন্যই এটাকে নেওয়া হয়েছিল। এবং তাতে কি হয়েছিল মানে নেওয়ার কারণ কি না যাতে এই যে আলফা পার্টিকেলগুলো যাচ্ছে সেইগুলো যাতে যেন এই যে পাতের মধ্যে যে পরমাণু আছে তার একটা পরমাণুর সাথেই ধাক্কা খায়। এবার যদি মোটা হয়, অনেক বেশি মোটা হয়, তাহলে কি অনেকগুলো পরমাণুর সাথে ধাক্কা খাবে, সেটা যাতে না হয় সেই জন্য কী করা হয়েছিল না একটা পাতলা দেওয়া ছিল যাতে একটা পরমাণুর সাথেই ধাক্কা হয়। কিন্তু সেটা তো সম্ভব নয় আমরা জানি, কারণ পরমাণুর আকার এতটাই ক্ষুদ্র যে আমরা খালি চোখে দেখতে পাই না, আর এটা তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। তাহলে শুধুমাত্র একটা পরমাণুর সাথেই ধাক্কা খাবে সেটা নয়, কিন্তু যতটা সম্ভব পাতলা করা হয়েছে যাতে কম পরমাণুর সাথে ধাক্কা খায়। তো যাই হোক, আর এর চারিপাশে কী করা হয়েছিল না একটা ফটোগ্রাফিক প্লেটের মতো আমাদের একটা রাখা হয়েছিল, যাতে কি করা হয়েছিল না এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে কী পরিমাণ আলফা পার্টিকেল যাবে সেটা আমরা যেন বুঝতে পারি। সেই জন্য এরকম ধরনের একটা প্লেট আমাদের রাখা হয়েছিল যেটা আলফা পার্টিকেল ডিটেক্ট করতে পারে। আমরা যে কোনো পাত নিলে তো হবে না, এমন এখানে প্লেট নিতে হবে যেটা আলফা পার্টিকেল ডিটেক্ট করতে পারে। এবার কী করা হয়েছে, যখনই আলফা পার্টিকেল আমাদের এই দিক থেকে এর ওপর পড়লো এই পাতটার ওপর, তখন দেখা গেল কি
না, ম্যাক্সিমাম আলফা পার্টিকেলই কী হচ্ছে না, এটাকে ভেদ করে চলে যাচ্ছে, একদম সোজা ভেদ করে চলে যাচ্ছে। তার মানে কি, যেই দিকে যাচ্ছে, এখানে যদি আমরা একটা সরু একটা রাস্তা রাখি, তাহলে কি এই যে রাস্তা যাচ্ছে এইখানে আমাদের কি হচ্ছে না, একদম এটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা 180 যাই বলি না কেন, এই জায়গাতে কি হচ্ছে না, সব থেকে বেশি পরিমাণ আলফা পার্টিকেলের প্রভাব দেখা যাচ্ছে। তার মানে কি এখানে বেশি পরিমাণে আলফা পার্টিকেল আসছে, তার মানে একদম সোজা বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে কি এখান থেকে আমরা বলতে পারি যে এইখানে যেটা বলেছিলাম যে প্রতিটা মানে কিছু কিছু জায়গা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা অঞ্চলই কী হয়েছে, পজিটিভ আধান দিয়ে ভর্তি করে, সেটা সম্ভব নয়। কারণ কি, আলফা পার্টিকেল আমরা জানি কি, আলফা পার্টিকেল হচ্ছে একটি পজিটিভ আধান। তাহলে এটাও যদি এতটা অঞ্চল যদি পজিটিভ আধান দিয়ে ভর্তি করা থাকতো, তাহলে কি পজিটিভ পজিটিভ বিকর্ষণ করতো, সেক্ষেত্রে সোজা বেরিয়ে যেত না। আবার যদি পুরোটা ইলেকট্রন দিয়ে ভর্তি থাকতো, উল্টোটা যদি ভাবি, মানে 1-2 জায়গায় পজিটিভ থাকতো, বাকিটা যদি ইলেকট্রন দিয়ে বা নেগেটিভ আধান দিয়ে ভর্তি হতো, তাহলেও সেটা কি হতো, ইলেকট্রন ঋণাত্মক, এটা যে ধনাত্মক, তাহলে একটা আকর্ষণ বল কাজ করতো, তাহলে সোজা বেরিয়ে যেত না। তাহলে এই যে বেশি পরিমাণ 90%ই যে 90% যে বেরিয়ে চলে যাচ্ছে ম্যাক্সিমামটাই, সেটা কেন হচ্ছে না, এখানে সেটা তখনই সম্ভব যদি এর ম্যাক্সিমাম জায়গাটা খালি থাকে বা ফাঁকা থাকে, তাই না? যদি ফাঁকা না থাকে তাহলে এর দিক চেঞ্জ করবে, পজিটিভ থাক বা নেগেটিভ থাক। তাহলে এইখান থেকে প্রমাণ হয় যে একটি পরমাণুর ম্যাক্সিমাম জায়গাটাই কি হচ্ছে না, ফাঁপা। এবার কিছু কিছু দেখা গেছে কিছু কিছুই সামান্য পরিমাণ অ্যাঙ্গেল করছে, যেটা 1 ডিগ্রি বা 1 ডিগ্রির একটু বেশি বা একটু কম, মানে নিয়ার অ্যাবাউট 1 ডিগ্রির 1 ডিগ্রির কাছাকাছি কিছু রিফ্লেক্ট করছে, সেটা সংখ্যাটা অনেকটাই কম, এর তুলনায় অনেকটাই কম। তো সেইগুলো কিসের জন্য হতে পারে না, এই যে পজিটিভ চার্জ, এখানে ইলেকট্রন আছে, সেই পজিটিভ ইলেকট্রন আকর্ষণের ফলে কিছু পরিমাণ সে দিক পরিবর্তন করতে পারে। কিন্তু আমরা জানি কি, আলফা পার্টিকেলের ভর ইলেকট্রনের ভরের প্রায় 7000 গুণ, অনেকটাই বেশি গুণ ভারী, সেজন্য বেশি ইফেক্ট করতে পারবে না। যদিও বেশি ইফেক্ট করতে পারতো তাহলে কী হতো, প্লাস মাইনাস আকর্ষণ করে এরা দুজন এক জায়গায় বদ্ধ হতো। কিন্তু এর যেহেতু ভর অনেকটাই বেশি, তাহলে এর ভরবেগ অনেক বেশি হবে, তার মানে কি একে আটকানো ইলেকট্রনের পক্ষে সম্ভব নয়। কিন্তু কিছু পরিমাণ প্রভাব তো দেবেই, সেই প্রভাবের জন্য কি হচ্ছে না, সামান্য পরিমাণ সে দিক পরিবর্তন করবে, সেটা বেশি নয়, সেটা খুবই সামান্য, সেটা হচ্ছে 1 ডিগ্রি বা 1 ডিগ্রি সামান্য বেশি বা সামান্য কমও হতে পারে, মানে একদম সোজা না গিয়ে সামান্য বেঁকে যাচ্ছে। তো সেগুলো কিসের জন্য না, ইলেকট্রনের জন্য, এবং তার সংখ্যা এতটাই কম যে বলতে পারি যে ইলেকট্রন কি হচ্ছে না, কিছু পরিমাণ জায়গা নিয়ে আছে, এবং তার থেকেও কম কি হচ্ছে না, 1-2টো ইলেকট্রন কি হচ্ছে না, এইখান থেকে ধাক্কা খাওয়ার পর আবার বিপরীত দিকে ফিরে আসছে। এই যে বিপরীত দিকে ফিরে আসছে, এটার কারণ হতে পারে কি না, এই পজিটিভ বিকর্ষণ করার ফলে বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে কি হচ্ছে, এখান থেকে বলা রাদারফোর্ড কি বলল না, বলল কি অ্যাকচুয়ালি কি হচ্ছে না, পরমাণুর কেন্দ্রে খুবই ছোট্ট একটা জায়গায় কী হয়েছে, পজিটিভ আধান আছে, এবং ইলেকট্রনগুলো কিন্তু এর থেকে দূরে অবস্থান করছে। তার মানে কি ইলেকট্রনগুলো কী হচ্ছে না, এর সাথে চারিপাশে আছে। এবার এইখানে প্রবলেম কি, যদি ইলেকট্রন আর প্রোটন বা ধনাত্মক আধান সেই দুটি যদি সামান্য পরিমাণ দূরে থাকে, তাহলে কি হবে, এখানে একটা আকর্ষণ বল কাজ করবে, যেটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি, কুলম্বে আকর্ষণ বল প্লাস মাইনাস আকর্ষণ বল কাজ করে। তাহলে এই ইলেকট্রনকে এই যদি আকর্ষণ করবে, তাহলে এই আকর্ষণ বলকে তাড়ানোর জন্য কি করতে হবে না, একে ঘুরতে হবে। এই যদি ঘোরে তাহলে কি হবে না, বাইরের দিকে একটা বল কাজ করবে, যেটাকে আমরা mv²/r বলি, বা তাই না, এই বলটা কাজ করবে, তো এই বলটা বাইরের দিকে কাজ করবে, আর ভেতরের দিকে কাজ করবে না কুলম্বীয় আকর্ষণ বল। তাহলে এই দুটো ফোর্স যদি পরস্পরকে ব্যালেন্স করে, তাহলে এই কী করবে না, এইভাবে ঘুরতে থাকবে ইলেকট্রনগুলো, তাই না? সেই জন্য রাদারফোর্ড বলল কি না, প্রোটন বা পজিটিভ আধান, প্রোটন তখনও বলা মুশকিল, মানে পজিটিভ আধান কী হবে না, একটা কেন্দ্রে থাকবে, এবং ইলেকট্রনগুলো কী হবে না, তার চারিপাশে এইভাবে প্রদক্ষিণ করবে। ঠিক আছে, এইটা কি রাদারফোর্ড বললো। আর ঘোরার কারণ কি, যদি না ঘোরে তাহলে আকর্ষণ করবে, ঘুরলে কী হবে, দুটো বল কাজ করবে, এবং দুটো বল কাজ করার ফলে কী হবে না, না সে এই দিকে যেতে পারবে, না সে এই দিকে যেতে পারবে। হলো, এরপর কি, এইটা যখন হলো তখন এই রাদারফোর্ডেরই স্টুডেন্ট ছিল নিলস বোর।
এই বোর কি হচ্ছিল, একটা সেমিনার হচ্ছিল। এবার কোনো কারণে রাদারফোর্ড সেই সেমিনারে অ্যাটেন্ড করতে না পারায় কী হয়েছিল না, বোর গিয়েছিল সেই সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য। আগেকার দিনে কেউ, এখনকার দিনে কোনো কিছু রিসার্চ পেপার যদি বেরোয় তাহলে কি সেটা আমরা নেটে আমরা পাবলিশ করি, কিন্তু আগেকার দিনে তো আর এই গুগল ছিল না, আবার নেটও ছিল না। তখন কী হতো, বিভিন্ন ধরনের সেমিনার করা হতো এবং সেখানে বড় বড় মানে সায়েন্টিস্ট আসতো, যেত, সে তারা কী হতো, বা পত্রকার, তখন পেপার ছিল, পত্রকার যেত, তারা কী হতো তাদের সামনে সমস্ত কিছু ডেসক্রাইব করা হতো এবং সেইগুলো নিয়ে আলোচনাও করা হতো, পরে বিভিন্ন সায়েন্টিস্টের মধ্যে মত বিনিময় হতো। তো সেরকমই একটা জায়গায় এই পরমাণুর গঠন নিয়ে একটা সেমিনার করা হয়েছিল এবং সেখানে রাদারফোর্ড কোনো কারণে উপস্থিত না থাকায় রাদারফোর্ড কী করে না, তার স্টুডেন্ট যে ছিল নিলস বোরকে কী করায় না, ওই সেমিনারে পাঠায়। এবার নিলস বোর কী হয়, সেখানে বক্তৃতা দিতে দিতে এখানের মধ্যে একটা ভুল সে ধরতে পারে। অ্যাকচুয়ালি সেই ভুলটা রাদারফোর্ডই বলেছিল কি এর মধ্যে কিছু একটা ভুল আছে, সেই ভুলটা কিন্তু রাদারফোর্ড ধরতে পারছিল না। কিন্তু ওই বোর কী হয়েছিল না, এইটা ব্যাখ্যা করার সময় তার মাথায় একটা জিনিস আসে, মানে সে ভাবে যে হ্যাঁ এই জায়গায় ভুল আছে এবং সেটাকে এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সেই ভুলটা সংশোধন করা সম্ভব। অ্যাকচুয়ালি ভুলটা হচ্ছে কি না, যখনই আমরা কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে তড়িৎচুম্বকীয় তত্ত্ব কি বলছে, যখনই কোনো একটা আধানের মধ্যে ত্বরণ থাকবে, এবার কি এই সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, তার মধ্যে যদি ত্বরণ থাকে তাহলে সে কী হবে না, সে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি বিকিরণ করে তাহলে কী হবে না, তার শক্তি দিন দিন মানে সময়ের সাথে সাথে কী হবে, তার ক্ষয় হতে থাকবে। তো শক্তি ক্ষয় হলে কী হবে, তার এনার্জি লস হবে। তার এই যে ইলেকট্রনটা ঘুরছে, এ যদি সেম স্পিডেও ঘোরে তাহলে কী হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে তার কিন্তু দিক পরিবর্তন হচ্ছে। তাহলে কিন্তু তার ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, স্পিড কনস্ট্যান্ট হতে পারে, তার মানে কি দ্রুতি কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু বেগ তো কনস্ট্যান্ট বলতে পারি না আমি, কারণ কি প্রত্যেকটা মুহূর্তের দিক পরিবর্তন হচ্ছে। আর দিক পরিবর্তন হওয়া মানেই বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন মানেই কি এর মধ্যে একটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন আছে। এবার সেই ত্বরণের জন্য কি হবে না, এই ইলেকট্রনটা কি হবে না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আস্তে আস্তে বিকিরণ করবে এবং সেই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে তার ফলে কি হবে না, এর শক্তি আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে। কি হবে না, ইলেকট্রনটা এনার্জি লস করবে। এনার্জি লস করার ফলে কি হবে না, তার ভেলোসিটি কমতে শুরু করবে। কাইনেটিক এনার্জি বলতে তো কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। এবার এম তো তার কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভর তো কনস্ট্যান্ট, সেটা তো কমতে পারে না। এবার যদি এই টোটাল কোয়ান্টিটিটাকে কমতে হয় তাহলে নিশ্চয়ই তার ভেলোসিটিটাকে কমতে হবে। তাহলে ভেলোসিটি যদি কমে তাহলে এম ভি স্কোয়ার বাই আর, সেই টোটাল কোয়ান্টিটিটা কমবে। এইটা অর্থাৎ বাইরের দিকের যে বলটা কাজ করছিল সেই বলটার পরিমাণটা আস্তে আস্তে কী হবে না, কমতে শুরু করবে এবং তার ফলে কি হবে না, আর এই ভেতর দিকের যে বলটা কাজ করছিল সেটা কি না, Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে কি হয়, সেই বলটা কিন্তু কনস্ট্যান্ট, সেই বলটা কিন্তু কমছে না। তাহলে কী হবে, এই ইলেকট্রনটা আস্তে আস্তে কী হবে না, এই যে পজিটিভ আধান তার দিকে আকর্ষণ হতে থাকবে এবং একটা সময় কী হবে না, ইলেকট্রনগুলো এই ধনাত্মক আধানের গায়ের উপর এসে স্থির অবস্থায় হবে, যখন ভেলোসিটি 0 হয়ে যাবে এবং সে কি করবে না, পজিটিভ আধানের উপর এসে পড়বে। তাহলে সেই হলো কি, ঘুরে ফিরে আমাদের সেই থমসন মডেল চলে গেল না, যেখানে ইলেকট্রন আর প্রোটন এইভাবে গায়ে লেগে লেগে থাকতো। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে রাদারফোর্ডের যে মডেল, সেই মডেলের একটা ত্রুটি। এবং সেই ত্রুটিটা ওর বললো কি না, বোরের যে আমরা স্বীকার্য করি, যে দুটো স্বীকার্য, সেই স্বীকার্যের দ্বারা কি হলো না, এই বোরের তত্ত্বটা বা বোরের যে থিওরি, সেই থিওরিটা সংশোধন করা হলো। কী হবে না, নিলস বোর বললো কি না, এই যখন ঘুরবে, যখন কোনো একটা ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরবে তখন কি হবে না, সেই সময় সে কোনো রকম তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে না এবং সেই কক্ষপথটার নাম দেওয়া হয় কি না, স্থায়ী কক্ষপথ। ঠিক আছে, তাহলে ইলেকট্রনগুলি এমন কক্ষপথেই ঘুরতে পারবে যেটা স্থায়ী কক্ষপথ হবে এবং সেই কক্ষপথে কী হবে না, কোনো রকম তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে না। ঠিক আছে, তাহলে এবারে স্থায়ী কক্ষপথ আমরা চিহ্নিত করব কীভাবে, সেই জন্য নিলস বোর বলে কি না, স্থায়ী কক্ষপথ হওয়ার শর্ত কি হলো না, এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ, যদি এই ইলেকট্রনের ভর হয় এম এবং এই অরবিটটার মানে এই যে কক্ষপথ সেটার ব্যাসার্ধ যদি
হয় আর, তাহলে কি হচ্ছে এম ভি আর, ভিটা হচ্ছে কি না এর বেগ, তাহলে এম ভি আরটা হচ্ছে কি না এর কৌণিক ভরবেগ। আমরা ক্লাস 11-এ পড়েছি কৌণিক ভরবেগ কি, ভরবেগ মানে শুধুমাত্র এমভি আর কৌণিক ভরবেগ বলতে এমভিআর। তাহলে এই যে এমভিআর অর্থাৎ কৌণিক ভরবেগ সেটা কি হবে না যে প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ সেটা কি হবে NH/2π এর সাথে সমান বা H/2π এর সরল গুণিতক হবে। ঠিক আছে, H/2π এর সরল গুণিতক হতে হবে, তাছাড়া তা না হলে কিন্তু হবে না। তাহলে এইটা হচ্ছে কি না স্থায়ী কক্ষপথের শর্ত, কৌণিক ভরবেগ কি হবে না H/2π এর সরল গুণিতক হতে হবে। এবার আমরা কিছু কিছু বই দেখবো, যদি আমরা কোনো বিদেশি লেখকের বই দেখি তাহলে দেখবো আমরা কি NH কাট পাবো। এই যে H/2π আমাদের কোয়ান্টাম ফিজিক্সে H/2π, H এর নিচে 2π সবসময়ই থাকে, সেই জন্য এটাকে আলাদা একটা কোয়ান্টিটি নাম দেওয়া হয়েছে, সেটাকে আমরা বলি H কাট, সুতরাং আমরা NH কাটও বলতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে কি কৌণিক ভরবেগের শর্ত, যেটা আমরা এল বলি, এল দিয়ে ডিনোট করি কৌণিক ভরবেগকে, ক্লাস 11 আমরা পড়েছি। তাহলে এল ইকুয়াল টু কী হবে না এইচ কাটের সরল গুণিতক হতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো এখানে একটা কোয়ান্টাইজেশন চলে এলো। কোয়ান্টাইজেশন মানে কি না এই ইলেকট্রনটা কিন্তু যে কোনো কক্ষপথে আর থাকতে পারছে না। তাহলে কি হচ্ছে ফার্স্ট কক্ষপথ কি হবে না যখন n = 1 হবে, তার মানে কি যখন এম ভি আর, এখান থেকে যদি আমি আর এর ইকুয়েশনটা বের করি তাহলে কি হচ্ছে না আর = NH/2π এমভি। আমরা পরবর্তীকালে আমরা বের করবো, কারণ ভিটা আমাদের আননোন, সেহেতু এই ইকুয়েশন দিয়ে আমরা আর বের করতে পারবো না, তা আমি জাস্ট বলার জন্য বলছি। তাহলে কি হচ্ছে n = 1 হলে কি বলতে পারি না R1 = H/2π mv, R2 = H/2π mv। তাহলে কি হচ্ছে এই H আর এখানে আছে 2H, তাহলে এর মাঝামাঝি কিন্তু আর এর মান হওয়া পসিবল নয়। তাহলে কী হচ্ছে কোয়ান্টাইজড হয়ে যাচ্ছে, তার মানে কি 1 ধাপ 2 ধাপ 3 ধাপ এইভাবে কি হচ্ছে না সিরির মতো এইভাবে এগোচ্ছে। তাহলে এইটা কি হলো না নিলস বোর কী করে দিল না ইলেকট্রনের যে কক্ষপথ তার ব্যাসার্ধটাকে কোয়ান্টাইজড করে দিল, এবং সেটাকে কী করলো না কোয়ান্টাম ফিজিক্সের আন্ডারে নিয়ে চলে এলো। তার আগে পর্যন্ত কী ছিল রাদারফোর্ড কিন্তু এরকম কোনো শর্ত দেয়নি, তাহলে কী হয়েছিল সেই ব্যাসার্ধটা কিন্তু যা খুশি হতে পারে। তাহলে কী হচ্ছিল একটা এইভাবে একটা স্ট্রেট লাইন আমি পাবো, যদি আমি আর এর বৃদ্ধিটা যদি দেখি তাহলে কী হবে একটা স্ট্রেট লাইন যে কোনো মান হতে পারে। নিলস বোর কী করলো না সেটাকে কোয়ান্টাইজড করে দিলে, এভাবে কী হবে না একটা ধাপে ধাপে এগোবে, এবং সেটা কোয়ান্টাম ফিজিক্সের আন্ডারে নিয়ে চলে এলো। সেই জন্য এটাকে আমরা কোয়ান্টাম এই যে মডার্ন ফিজিক্স বলছি, যেটাখানে আমরা কোয়ান্টাম তত্ত্ব নিয়ে বেশি আলোচনা করবো, আগের চ্যাপ্টারে আমরা পড়েছি সেখানে আন্ডারে চলে আসছে। তাহলে এইভাবে কী হলো না রাদার বোর একটা সুন্দর পরমাণুর মডেল কিন্তু দিল। পরবর্তীকালে অবশ্য দেখতে পারবো কি না এই মডেলটাও পারফেক্ট নয়, তার আবার ত্রুটি আছে, সেটারও সংশোধন করব, কিন্তু আমাদের সিলেবাসে এখন সেসব কিছু নেই, আমাদের সিলেবাসে বোরের মডেলটাই আছে। তাহলে এইটাই আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে আমরা কি করব না বোরের মডেলের সাহায্যে ইলেকট্রনের এই যে ব্যাসার্ধ আর এর মান বের করব, ভি এর মান বের করব, এই যে ইলেকট্রনটা ঘুরছে তার কাইনেটিক এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি কত হবে, টোটাল এনার্জি কত হবে, সেগুলো বের করব। হ্যাঁ, আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে কি বোরের মডেলের সেকেন্ড স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য কি দিয়েছিল না কি না যখন একটা ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আর অন্য কক্ষপথে স্থানান্তরিত হবে তখন কি হবে না এই কক্ষপথের যে শক্তি আর এই কক্ষপথের যে শক্তি, সেই দুটো শক্তির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য কি হবে না যদি নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায় তাহলে কি হবে না তাকে বাইরে থেকে এই যে গ্যাপ, সেই সমপরিমাণ শক্তি তাকে বাইরে থেকে দিতে হবে, তবে সে কী করবে না ইলেকট্রনটা এই নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হবে। আবার একইভাবে যদি কোনো একটা ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে তাহলে সেই দুটি শক্তি স্তর বা কক্ষপথের শক্তির মধ্যে যে শক্তির পার্থক্য সে কী করবে না সেই পরিমাণ শক্তি সে বর্জন করে দেবে। তার মানে কি যদি আমি ধরে নিই এটা 1 নম্বর কক্ষপথ এবং এইখানে ইলেকট্রনের শক্তি কি না 0.2 ইলেকট্রোভোল্ট, কথার লেগে বলছি এখন, আর এইখানে কি হলো 0.6 ইলেকট্রোভোল্ট, এই দুটো আমাদের শক্তি। তাহলে কি হবে না এইখান থেকে এইখানে যেতে গেলে তাকে কি করতে হবে না বাইরে থেকে 0.4
ইলেকট্রোভোল্ট, এই যে 0.6 মাইনাস 0.2, তার মানে কি 0.4 ইলেকট্রোভোল্ট শক্তি যদি আমি বাইরে থেকে দিই, তবেই কি হবে না ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আসবে। আবার একইভাবে যদি এই উচ্চতর শক্তিস্তর থেকে এই নিম্নতর শক্তিস্তরে কোনো একটা ইলেকট্রন জাম্প করে, তাহলে কী হবে না সেইখান থেকে 0.4 ইলেকট্রোভোল্ট শক্তি কী হবে না বেরিয়ে চলে আসবে। তাহলে এইটা হচ্ছে কি না বোরের সেকেন্ড স্বীকার্য, বা যে ধরেছিল মানে যে দুটি স্বীকার্যের ওপর বোরের টোটাল যে থিওরি, সে টোটাল থিওরিটা দাঁড়িয়ে আছে। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের বোরের তত্ত্বটা পড়বো। এবং এইখানে যে যখন কোনো একটা ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে যাবে, তখন যে শক্তিটা বেরোচ্ছে সেটা কিসের আকারে বেরোবে না আলোর আকারে বেরোবে। আলো ঠিক নয়, বর্ণালীর আকারে। এবং সেই বর্ণালীর কম্পাঙ্ক কত হবে, সেই কম্পাঙ্ক অনুযায়ী আমরা বিভিন্ন বর্ণালীকে আমরা ভাগ করব, সেইগুলো আমাদের পড়তে হবে। বিভিন্ন রকম বর্ণালী, বামার, লিম্যান, সমস্ত কিছু আছে যেগুলো কেমিস্ট্রিতে আমরা পড়েছি হয়তো 11-এ, সেই জিনিসগুলো আমরা আবার এইখানে পড়ব।